আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত টিভি ওয়ানের দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরউদ্দিন এবং আমার সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি গণমাধ্যম কর্মী, সাংবাদিক এবং বাংলাদেশের সময় টেলিভিশনের সিইও জনাব জুবায়ের বাবু। জুবায়ের বাবু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, যে ভালো আছি এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, দর্শক মণ্ডলী, আমরা জুবায়ের বাবু সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে নেই, তারপরে আমরা কথা বললে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। জুবায়ের বাবু ভাই একজন প্রথমত সাংবাদিক, একুশে টেলিভিশনে কাজ করেছেন, বাংলাদেশে সিনিয়র পজিশনে ছিলেন এবং সেখান থেকে ইউকেতে এসে একুশে টেলিভিশনকে নিয়ে এসছেন। তারপরে বিভিন্ন চ্যানেলে সিনিয়র পজিশনে কাজ করে একটা চ্যানেলের নির্বাহী পজিশনেও ছিলেন। এখন অনেক দিন পরে আবার বাংলাদেশের সময় টিভিতে গিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন, সিইও হয়েছেন। নবগঠিত সম্প্রতি আপনারা বাংলাদেশে দেখেছেন, আমি এই জন্য কংগ্রাচুলেট করি জুবায়ের ভাই আপনাকে, যে টেলিভিশন এডিটর্স কাউন্সিল যেটি, এটার আপনি সদস্য সচিব হয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে, টিভি ওয়ানের পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কথা না বাড়িয়ে একটু চলে যাচ্ছি। জুবায়ের ভাই, আপনি যেহেতু টেলিভিশনেরই লোক ছিলেন, আছেন এবং আবার নিজের জায়গাতে ফিরে গেছেন, কেমন ফিল করছেন একটা লম্বা সময় পরে? না, যথেষ্ট ভালো ফিল করছি। যে টেলিভিশন ইন্ডাস্ট্রি আমি রেখে আসছিলাম বাংলাদেশে, সেটা ছিল খুব ছোট্ট একটা ইন্ডাস্ট্রি এবং সেটা একুশে টেলিভিশনকে ঘিরে একটা ইন্ডাস্ট্রি। এবং আপনি জানেন যে আমি 98-এ একুশে টেলিভিশনে প্রথম জয়েন করি। সাইমন ড্রিং সহ আমরা তখনও একুশে টেলিভিশন আসলে লাইসেন্স পাইনি। পরবর্তীতে 2000 সালে আমরা টেলিভিশনটার ব্রডকাস্টিং শুরু হয়। তো সেই জায়গাটা থেকে যদি বলি, তখন টেলিভিশন যে ইন্ডাস্ট্রিটা খুবই ছোট ইন্ডাস্ট্রি, একটা চ্যানেলকে ঘিরে ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে এখন 36টা চ্যানেল, অনেক মানুষ। সবচেয়ে বড় সুখের বিষয় যেটা হচ্ছে যে আমরা যাদের সাথে কাজ করে আসছিলাম, যারা আমাদের সহকর্মী ছিলেন, তারাই এখন সমস্ত টেলিভিশনগুলো চালাচ্ছেন এবং সেই টেলিভিশনগুলো হর্তাকর্তা। তো এটা আমার জন্য অত্যন্ত সুখের এবং পাশাপাশি সেটা হচ্ছে যে আমার জন্য কাজটা সহজ হয়েছে, বিকজ তারা আমার একসময় সহকর্মী ছিলেন প্রায় সবাই। যেহেতু আপনি একটু আমাকে একটা ফ্যাক্ট দিয়েছেন যে বাংলাদেশে আপনি বলছেন যে 36টা টেলিভিশন এই মুহূর্তে আছে, যে একটা বড় মিডিয়া ল্যান্ডস্কেপ বাংলাদেশে, প্রিন্ট বা মিডিয়া সব কিছু মিলে, আপনার কাছে কি মনে হয় যে আসলে এত বেশি চ্যানেল বাংলাদেশে দরকার, অথবা আরও দরকার, বা এইটাই ঠিক আছে? কোন জায়গাটা আপনাকে? না, আপনি যদি জনসংখ্যার ভিত্তিতে বিচার করেন, তাহলে সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক বড় দেশ। জি, জনসংখ্যার ভিত্তিতে ইউকেরও 3 গুণ বড় বাংলাদেশ। তো সেই হিসাবে যদি ধরেন, সেই হিসাবে বাংলাদেশের চ্যানেল সংখ্যা কম। তবে কারণ এখানে আপনি জানেন যে টেলিভিশনের দর্শক কিন্তু প্রায় বাংলাদেশে 120 মিলিয়ন, মানে 12 কোটি দর্শক। তো সুতরাং 12 কোটি দর্শককে ক্যাটার করতে গেলে 36টা না, আরও অনেক বেশি চ্যানেল চলতে পারে সেখানে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে এই টেলিভিশন ইন্ডাস্ট্রিটা আসলে ইন্ডাস্ট্রি আকারে এখনও দাঁড়ায়নি, এটা একটা বড় সমস্যা। আর 2 নম্বর সমস্যাটা হচ্ছে যে এটার যে ইন্ডাস্ট্রির যে আপনার সাইজ, এই সাইজ বড়, কিন্তু এটা খুব স্ক্যাটার্ড এবং মানে কোথায় এই টাকাগুলো যাচ্ছে, কিভাবে কোথায় কাকে কত টাকা যাচ্ছে, মানে এটার কোনো আসলে কোনো ফরম্যাটটা নেই। আমাদের ডিসকাশনে একটা প্যাটার্ন আমরা আলোচনা করব, চিন্তা করেছি যে আপনি যেহেতু এত বড় একটা মার্কেটের কথা বলছেন, তাদের সাংবাদিকতার মান কি আপনার কাছে কি মনে হয়? যেহেতু 120 কোটি মানে ভিউয়ার্স রয়েছে, তো এই এত বড় একটা মার্কেটের কভার করতে গিয়ে যে 36টা চ্যানেলের সাংবাদিকতার মানের জায়গাটা আপনার কাছে কি মনে হয়? আগের চাইতে কি এখন আছে না কমেছে? না, দেখুন, একটা জিনিস হচ্ছে এই টেলিভিশন সাংবাদিকতার বয়স কিন্তু মাত্র 25 বছর বাংলাদেশে, 25-26 বছর। এই 26 বছরে কিন্তু আমরা অনেকগুলো চ্যানেল হয়েছে, আপনি যদি অ্যাভারেজে ধরে নেন, হাজার হাজার সংবাদকর্মী কাজ করছে এখন প্রতিটা চ্যানেলে। কিন্তু যেটা হচ্ছে যে প্রফেশনালিজমটা অনেক ক্ষেত্রে দাঁড়ায়নি, বিকজ এটা ইন্ডাস্ট্রি আকারে দাঁড়ায়নি। এবং যে কারণে আমরা যে এই যে টেলিভিশন এডিটার্স কাউন্সিলটা যেটা তৈরি করেছি, এটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য যে এটাকে আসলে একটা
পূর্ণাঙ্গ একটি ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করানোর একটা ইচ্ছা আছে আমাদের। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে সেটা সম্ভব। যেমন ধরেন বাংলাদেশ টেলিভিশনের যারা কর্মী আছে এখন পর্যন্ত সেখানে কিন্তু ওয়েজ বোর্ড নাই, বেতন কাঠামো নাই। সুতরাং আপনি দেখবেন যে একটি চ্যানেল একজন ভিডিও এডিটরকে সে হয়তো বেতন দিচ্ছে 15,000 টাকা, 20,000 টাকা, কিন্তু আরেকটি চ্যানেল দিচ্ছে 60,000 টাকা, আরেকটি চ্যানেল দিচ্ছে 40,000 টাকা। মানে যে যখন যেভাবে পারে সেইভাবে তারা মানে জনবল রিক্রুট করে এবং তারা সেইভাবে তাদের বেতন, মানে মালিকের ইচ্ছে বেতনটা হচ্ছে, ওয়েজ বোর্ড নাই, বেতন কোনো কাঠামো নাই। যে একজন প্রডিউসারের, যেমন এই দেশে আপনি জানেন যে একজন প্রডিউসারের বেতন কিন্তু একটা কাঠামোর ভিতর আছে, যে এত থেকে এত হবে একজন প্রডিউসারের বেতন, একজন ভিডিও এডিটরের বেতন কত হবে, একজন জার্নালিস্টের বেতন কত হবে, ঠিক আছে। সো ওই জায়গাটাতে বাংলাদেশে এখনও বেতন কাঠামো তৈরি হয়নি এখন পর্যন্ত টেলিভিশনের জন্য। পাশাপাশি নীতিমালা, যে গণমাধ্যমের নীতিমালাটা এখন পর্যন্ত বাংলাদেশে টেলিভিশনের জন্য কোনো নীতিমালা নেই সরকারের পক্ষ থেকে, এই দেশে যেটি আছে। এবং আরেকটি হচ্ছে যে এই যে ধরেন এতগুলো গণমাধ্যম তো আসলে কোনো ব্যক্তির না, গণমাধ্যম কিন্তু রাষ্ট্রের সম্পত্তি, গণমাধ্যম হচ্ছে জনগণের। তো সুতরাং এই যে রাষ্ট্রের একটি জিনিস, জনগণের একটি জিনিস, যারাই পরিচালনা করুক না কেন, সেটার কিন্তু একটা রেগুলেটরি বোর্ডের মাধ্যমে সেটাকে কিন্তু একটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। যেমন আমরাই আজকে ইংল্যান্ডে বসে আছি এবং এই দেশে কিন্তু আমি ইচ্ছা করলে অনেক শব্দ বলতে পারবো না, আপনি জানেন। কেন পারবো না? কারণ অফকম রুলস ওয়াইজ আমি এই শব্দগুলো বললে, হ্যাঁ, এই শব্দগুলো আপনাকে এক্সপাঞ্জ করতে হবে, অথবা আপনি যদি সেটি প্রচার করেন তাহলে আপনাকে ফাইন খেতে হবে। জি, বাংলাদেশে কিন্তু এই সিস্টেম নাই। সুতরাং যেখানে হচ্ছে যে যার খুশি যা বলে যাচ্ছে, আপনি অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন টেলিভিশনে, টকশোর মাধ্যমে, আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকেন যে মিথ্যা কথা বলছে, একদম স্টেটে মিথ্যা কথা বলছে একটা টেলিভিশন টকশোতে, অথচ সেটার কিন্তু সেখানে কোনো প্রতিকার নাই বলেই তারা করতে পারছে, সেটার প্রতিবাদ করা যাচ্ছে না। এবং যারা দর্শক, ভিউয়ার্স, এই যে ভিউয়ার্সদেরকে যে আমরা মিস ইনফরমেশন করছি, ডিসইনফরমেশন করছি, সেটার জন্য ভিউয়ার্স যে কোনো প্রতিকার চাবে সেটার জায়গা নাই। তো সেই জায়গাটি থেকে আমরা জানেন যে এই টেলিভিশন এডিটর্স কাউন্সিল করার পরে কিন্তু আমরা মাননীয় তথ্যমন্ত্রী, ওনার সাথে আমরা দেখা করেছি এবং ওনাকে আমরা প্রথমেই বলেছি, যেহেতু বিএনপি সরকার আসছে এবং বিএনপি সরকারের প্রথম একটি 31 দফার ভিতরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দফা হচ্ছে মিডিয়া কমিশন তৈরি করা। তো সুতরাং যত দ্রুত সম্ভব যেন তারা মিডিয়া কমিশন তৈরি করে এবং পাশাপাশি ওয়েজ বোর্ড এবং নীতিমালা, হ্যাঁ, সুতরাং এই দুটো যেন তারা তৈরি করে আমাদের এই টেলিভিশন মিডিয়া। জি, অনেক ধন্যবাদ জুবাইর ভাই, আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আমরা একটু যদি আপনার সামনে অ্যাড করি, যেহেতু সরকারের কথা এখানে বলছেন, যে বিগত সকল সরকারকেই আমরা দেখেছি যে মিডিয়াগুলোকে এক ধরনের পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে নিয়ন্ত্রণ বা সেন্সরশিপের ভেতরে রাখার চেষ্টা থাকে। তো যেহেতু নতুন সরকার আপনার এখন গঠন হয়েছে, কমিশনের কথা আপনারা আবদার করিয়েছেন, আপনারা কি ফিল করেন অথবা আপনারা কি মনে করেন যে এই সরকার এই মিডিয়াকেও তেমন নিয়ন্ত্রণের ইচ্ছা পোষণ আপনারা টের পাচ্ছেন অথবা বুঝছেন? না, আমার মনে হয় না। কারণ হচ্ছে যে বিএনপি সরকারের কিন্তু আমি যেটি বলেছি আপনাকে, 31 দফাতেই কিন্তু মিডিয়া কমিশনের কথা ছিল এবং স্বাধীন গণমাধ্যমের কথা ছিল। এবং পাশাপাশি যেটি হয়েছে যে বিএনপি কিন্তু প্রথমেই তারা এই যে কমিশন তৈরি করা, একটা রেগুলেটরি বোর্ড তৈরি করা এবং মানে স্বায়ত্তশাসিত একটি বোর্ড থাকবে। যদি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান থাকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু সরকারের তখন আর কিছু করার থাকবে না। কিন্তু আগের যেই বর্তমান যে এখন পর্যন্ত যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাতে কিন্তু মানে আপনি করতে পারবেন, চাইলেই করতে পারবেন। তো সুতরাং সেই জায়গাটাতে তো আমরা থাকতে চাচ্ছি না, পাশাপাশি বিএনপিও থাকতে চাচ্ছে না। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি, আমি একজন সংবাদকর্মী হিসাবে আমারও যেরকম একটা সুবিধার জায়গা আছি, সেরকম সরকারও একটি সুবিধার জায়গায় আছে। সুতরাং এখন যেটা হচ্ছে যে সরকার এবং আমরা সবাই মিলে যদি আমরা কাজটা করি, তাইলে ভবিষ্যৎ গণমাধ্যমের জন্য আমি মনে করি এটি একটি মাইলফলক কাজ হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ জুবাইর ভাই। আমি আপনার সাথে ছোট্ট একটু দ্বিমত হিসেবেই একটু অ্যাড করতে চাই। সেটি হলো, বাংলাদেশ যেহেতু এখন ফ্রিল্যান্সিংয়ের জন্য অথবা অনলাইনের বিপ্লব ঘটেছে মিডিয়ার ক্ষেত্রে, বিশেষ করে টেলিভিশনের পাশাপাশি,
সেক্ষেত্রে মানুষের মত প্রকাশের স্বাধীনতাতে আছে, যে যা আপনি যেটি বলেছেন, যে যা বলছে অথবা যে যা লিখছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে। কিন্তু সরকার, আমি জানি না এটি বলা একটু আর্লি হবে কিনা, যে সরকার, আমরা কয়েকটা ঘটনা যদি উল্লেখ করতে চাই, সম্প্রতি গতকালকের একটি ঘটনা আমরা দেখেছি, বিএনপি নামক একজন লোক লিখেছেন যে তাকে সরকারের সমালোচনা করার কারণে অথবা সরকারের পার্টিকুলারলি দুই একজন এমপি মন্ত্রীর সমালোচনা করার কারণে তাকে তুলে নেওয়া হয়েছে, তাকে থ্রেডিং করা হয়েছে এবং এক প্রকারে তার কাছ থেকে মুচলেখে নেওয়া হয়েছে যে তুমি এটা করবা না। তো আপনার কাছে কি মনে হয় এটি আসলেই সরকার আরও পরে করা উচিত, অথবা আরও স্লোলি এই সেন্সরশিপে মত প্রকাশের স্বাধীনতাটাকে আরেকটু টলারেট করা উচিত বলে কি আপনার কাছে মনে হয় না? এখানে একটা প্রথমে যে কথাটি বলেন মত প্রকাশের স্বাধীনতা, আসলে মত প্রকাশের স্বাধীনতাটা কি? মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আপনি যা খুশি তা বলা না, বরং আপনি যৌক্তিকভাবে কথা বলবেন এবং সত্য কথা বলবেন, এটাই মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু মিথ্যাচার না, মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অশ্লীলতা না, মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আপনি ভিডিও টেম্পারিং করবেন কিংবা ছবি ইমেজ টেম্পারিং করে আপনি আরেকজনের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করবেন, এটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলে না। তো সুতরাং সেই জায়গাটি থেকে সারা বিশ্বে কোথাও আপনি যে দেশে আছেন এই দেশেও কিন্তু এটা সম্ভব না। তো সুতরাং আমি মনে করি যেটি হচ্ছে বাংলাদেশে বরং এখন যা হচ্ছে, সরকার যত পোলাইটলি দেখছে বিষয়গুলো, আমি মনে করি না এত পোলাইটলি দেখা উচিত। কারণ তাতে দুটো সমস্যা হয়। এক হচ্ছে সামাজিক বেধি হিসাবে সেটা দাঁড়িয়ে যাচ্ছে, যে আপনি জানেন যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন বর্তমানে সমাজের একটা বেধি বাংলাদেশে, এবং পৃথিবীর ভিতরে বাংলাদেশ হচ্ছে অন্যতম একটি দেশ যেখানে সবচেয়ে বেশি মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গাটিতে আসলে কোনো জবাবদিহিতা নাই, কারো জবাবদিহিতা নাই। কিন্তু জবাবদিহিতা যদি থাকতো তাহলে কিন্তু আপনি পারতেন না, এটি একটি বিষয়। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে বট যে বাহিনী আমরা যেটাকে বলি, যাদের যে আইডিগুলোর আসলে কোনো অস্তিত্ব নাই, তারা কোনো মানুষ না তারা আসলে। তো এই যে অস্তিত্বহীন এই পরিচয়গুলো, আইডিগুলো, এরা কিন্তু সমাজে যে কোনো ধরনের অস্থিরতা তৈরি করার জন্য যা খুশি তা করতে পারে, কারণ আপনি তার অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, সুতরাং তার কিন্তু দায়বদ্ধতা নাই সমাজের প্রতি। তো এই যে কাজগুলো মনে করেন করছে, যেই ছেলেটির কথা বললেন পার্টিকুলারলি, এই ছেলের যেই ইনফরমেশানগুলো সে লিখেছে বা যেই ধরনের কথাবার্তা লিখেছে, আপনি যদি দেখেন তাহলে সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন না। যেমন আপনি একজন উপস্থাপক, এবং আপনাকে যদি বলি যে না আপনি উপস্থাপক না, হ্যাঁ আপনি হচ্ছেন একজন অন্য মানুষ, তাহলে এটা আপনি সরাসরি আমাকে বলছেন না, আপনি এটা কী বলছেন, আমি তো উপস্থাপনা করছি, তাই না? তো তার মানে হচ্ছে যে আমি যদি কথা বলি আপনার সম্পর্কে, তাহলে আমাকে যৌক্তিক বলতে হবে অথবা ইনফরমেটিভ বলতে হবে, সত্য তথ্য উপাত্য নিয়ে আপনাকে কথা বলতে হবে। আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যখন কথা বলছে তাদের কাছে না তথ্য আছে না উপাত্ত আছে এবং কোনো ইনফরমেশনও নেই, এবং তারা মন গড়া কিছু লেখা লিখে ফেলে। এবং যেটা কিন্তু ধরেন তার ক্ষেত্রে তো প্রবলেম নাই, কিন্তু একজন ব্যক্তি যাকে নিয়ে বলা হচ্ছে তিনি কিন্তু দীর্ঘ জীবন, তার একটা লেগেসি আছে, সারা জীবন খুব অনেস্টের সাথে তিনি কাজ করে একটা জায়গায় পৌঁছেছেন, কিন্তু আপনার ছোট্ট একটি লেখার মাধ্যমে কিন্তু তার ওই যে পরিচয়টা, তার যে অবস্থানটাকে কিছু না কিছুগুলো মানুষের কাছে এটা প্রতিপন্ন করছেন। সুতরাং এটা তো আসলে কি তার অধিকার? এটা কি মত প্রকাশের স্বাধীনতা? মত প্রকাশের স্বাধীনতা মানে আপনাকে আরো সংযত হতে হবে। আমি যেটা বলি আরো রেসপন্সিবল হতে হবে। আমি যেটা বলি যে দেখেন, কথা বলতে শিখতে কথা বলা শিখতে একটা শিশুর লাগে মাত্র 2 বছর, কিন্তু কোন কথা বলতে হবে সেই কথাটা একটা মানুষের শিখতে লাগে সারা জীবন। কোন কথাটা কখন বলতে হবে সেই কথাটা কিন্তু এত সহজ না। তো এই জায়গাটা থেকে যদি বলি, আমাদের দেশের নৈতিকভাবে একটা অধপতন হয়েছে, অবক্ষয় হয়েছে, এবং যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে একদম স্পষ্ট আমরা সেটা দেখতে পাই। এটা আপনি আমাদের জনগণের কথা বলছেন। আমরা যদি পার্টিকুলারলি সাংবাদিক সমাজকে বলি, বাংলাদেশে আপনার কাছে কি মনে হয় সাংবাদিকতার মান, বা আপনি যে গুজব বাহিনীর কথা বলছেন, আমি গত কয়েকদিন আগেও দেখেছি যে কোনো একটা গুজব বা বট বাহিনী কোনো একটা পেজে কোনো একটা ফটো কাট করেছে, যেটির আদৌ কোনো অস্তিত্ব কোথাও ছিল না, সত্য নয়। এবং আনফর্চুনেটলি রিনাউন বা খুব প্রসিদ্ধ সাংবাদিক এটা আবার
শেয়ার করছেন। তাহলে এটা কি দাঁড়ালো? এটা আমাদের কোন দৈন্যতাটাকে এখানে প্রকাশ? না দেখুন, এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রেরও কিছু কাজ আছে এই জায়গাটাতে। যেমন ধরেন যখন একটা মানে এরকম একটা ডিসইনফরমেশন তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু এটা ক্রস চেক করা উচিত। সেটা রাষ্ট্র করতে পারে, গণমাধ্যম হিসেবে আমাদেরও দায়িত্ব। রাষ্ট্রের মতো করে ক্রস চেক, ফ্যাক্ট চেক যেটাকে আমরা বলি, এই ফ্যাক্ট চেকটা কিন্তু রাষ্ট্রের মতো করবে। কিন্তু আমি যে একজন গণমাধ্যমের কর্মী, তাহলে আমারও কিন্তু দায়িত্ব আছে ফ্যাক্ট চেকটা করানো। যে আমি একটা ইনফরমেশন পাইলাম, ইনফরমেশনটা সত্য না মিথ্যা, এটা আমাকে কিন্তু প্রথমে জানতে হবে। এখানে তো আপনার এইটা কেন হচ্ছে না, এটার পাল্টা যুক্তিটা মনে হয় এটা হতে পারে, মানে তাদের ধারণা যে ব্রেকিং নিউজ দেওয়াটা আগে রাদার দেন ফ্যাক্ট চেক করে রিয়েল নিউজটা দেওয়া। তাহলে তার মানে আপনি তো তাহলে গণমাধ্যমের কাছেই যাচ্ছেন না, আপনি গণমাধ্যমের কর্মী হলেন না, আপনি একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক হলেন না। ঠিক আছে, তো আমরা যেটাকে বলি যে সাংবাদিকতা যেমন মুক্ত সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা প্রয়োজন আমাদের। পাশাপাশি যেটা হচ্ছে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রয়োজন, এবং সৎ সাহস থাকতে হবে, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। আপনি যদি কালোকে সাদা বলেন আর সাদাকে কালো বলেন, তাহলে তো হবে না। তো সুতরাং ওই জায়গাটা থেকে ফ্যাক্ট চেকিং করাটা আপনার নৈতিক দায়িত্ব। ফ্যাক্ট চেকিংয়ের আগ পর্যন্ত আপনি এটা নিয়ে কোনো কথাই বলতে পারবেন না, সেখানে দিলে হোক বা হোক, ডাজন্ট ম্যাটার। আমার কাছে ব্রেকিং ইম্পর্টেন্ট না, যতটা এটা রাইট। আপনি গত 17 বছর আপনি দেখেছেন যে গত 17 বছর কেন সরকার বা ওই ফেসিস্ট সরকার এইভাবে গণমাধ্যমকে ব্যবহার করতে পেরেছে। কারণ এই জায়গাটাতে আমাদের দুর্বলতা। আমরা এখনও প্রফেশনাল যে জার্নালিজমের জায়গাটাতে আমরা পৌঁছাতে পারিনি। আমরা ইন্ডাস্ট্রিটাকে একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করাতে পারিনি, এবং যে কারণে মিডিয়াগুলোকে বা গণমাধ্যমগুলোকে অনেক কিছু মানুষ দিয়ে তারা এমনভাবে ব্যবহার করেছে যে একটা ফেসিস্ট সরকার তৈরি হতে সাহায্য করেছে গণমাধ্যম। আপনি চিন্তা করতে পারেন, যেখানে একটা ফেসিস্ট সরকার যেন না হয়, গণমাধ্যমের মূল ভূমিকা থাকবে সেটা, একটা সরকার যেন ফেসিস্ট হয়ে ওঠে, সেই কাজটা করা। উল্টো কাজটা আমরা করেছি। আমরা একটি সরকারকে ফেসিস্ট তৈরি করেছি, এবং নট অনলি দ্যাট, তার প্রতিটি কার্যকলাপকে আমরা মানে বৈধতা দিয়েছি, নেগেটিভ তৈরি করেছি, তার পক্ষে পজিটিভ নেগেটিভ তৈরি করেছি। সো এই যে জায়গাগুলোর কারণে যেটা হচ্ছে, গণমাধ্যমটা ওয়ান কাইন্ড অফ গণ অধমে পরিণত হয়েছিল। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এখন মানে যেহেতু বাংলাদেশে এখন একটু ভালো অবস্থান আসছে, একটা গণতান্ত্রিক পরিবেশ আসছে, এবং আমি মনে করি যে সবার যদি সদিচ্ছা থাকে, রাষ্ট্র, সরকার এবং জনগণ, এই সবার যদি সদিচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় যে গণমাধ্যম অবশ্যই আপনাদের যে উদ্দেশ্য, বিশেষ করে যেই আপনারা সংগঠনটি গঠন করেছেন, এটির মাধ্যমে সাংবাদিকদের কথা বলবেন, আপনারা সংবাদের যে নিয়ম নীতি হওয়ার কথা, ইথিক্স মানার কথা, এই বিষয়গুলো বলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও এত সুন্দর করে আমাদেরকে বাংলাদেশের ল্যান্ডস্কেপ, মিডিয়া ল্যান্ডস্কেপের কী প্রবলেম, আপনার কাছে এই মুহূর্তে মেজর কি প্রবলেম মনে হচ্ছে যেটা আপনি বলছেন যে ইন্ডাস্ট্রি হতে পারে না এখনও? সো ইন্ডাস্ট্রি সাইজ আকার ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু এই স্ট্রাকচারাল ইন্ডাস্ট্রি হতে পারে নাই। সো এই স্ট্রাকচারাল ইন্ডাস্ট্রির জন্য মোটা দাগে যদি বলা হয় যে সরকারের কি করা উচিত? না, আমি তো প্রথমে বলেছি যে এই যে বাংলাদেশে এতগুলো গণমাধ্যম হয়েছে, প্রথমত হচ্ছে যেমন ধরুন আপনি যদি একটু দেখবেন যে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে গণমাধ্যমকে, বিশেষ করে টেলিভিশনকে, প্রতিটা প্রক্রিয়াই কিন্তু মানে খুব একটা কি বলা যায়, কমফোর্টেবল না। জি, সহজে বলি পলিটিক্যাল বায়াসটা দেওয়া হয়, পলিটিক্যাল লিঙ্কও দেওয়া হয়, আবার ব্যবসায়ীদেরকেও দেওয়া হয় টাকার জন্য। জি। সো আপনি যদি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম গণমাধ্যমগুলো মালিক হচ্ছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা। এইটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের জন্য। কারণ একটা ব্যবসায়ী কিন্তু এতগুলো গণমাধ্যম সে কেন নেবে? কারণ এই গণমাধ্যমগুলোকে কিন্তু সে তার যে পাপ, তার যে দুর্নীতি, এইগুলোকে ঢেকে রাখার জন্য এইগুলোকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। তো সুতরাং গণমাধ্যমের মালিক যেটি হচ্ছে রাষ্ট্র, গণমাধ্যমের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণ সেই সুফল পাচ্ছে না, সেই সুফলটা পাচ্ছে হচ্ছে ওই গোটা কয়েক বিভিন্ন আপনার ব্যবসায়িক গোষ্ঠী। তো সুতরাং এই জায়গাটিতে আমাদেরকে কাজ করতে হবে। সোজা কথা যেটা, যে গণমাধ্যম আসলে কাদের দ্বারা গণমাধ্যম
তৈরি হবে, কাদের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হবে। তো এটি একটি বিষয়, ফ্রেমিংয়ে আসা উচিত। এটা ফ্রেমিং আসা উচিত। এটার পাশাপাশি যেটি হচ্ছে যে ওই যেটি বললাম যে গণমাধ্যমের বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রির ওয়েজ বোর্ড তৈরি করা, বেতন কাঠামো এবং নীতিমালা, এই দুটি যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি প্রফেশনাল, আমরা যেটাকে বলছি, সবাই প্রফেশনাল হতে চায় ভাই, প্রত্যেকটা মানুষ। আপনিও প্রফেশনাল হতে চাই, আমিও প্রফেশনাল হতে চাই। আমার জীবনও আমি মানে এমনভাবে আমি জীবনটাকে তৈরি করতে চাই যেন আমার সংসার, আমার ঘর, আমার বাড়িও যেন ঠিক থাকে, আবার আমার কাজটাও যেন ঠিক থাকে। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে একটা টেলিভিশনের রিপোর্টার যে কোনো মুহূর্তে তার চাকরি নেই, জি, এক নোটিশে তার চাকরি নেই। সো এটা তো হতে পারে না। সো এই যে আইনগুলো, এই যে নিয়মগুলো আমরা তৈরি করেছি টেলিভিশনের ওনার বা যারা পরিচালনা করেছে, বা গত এই যে 17 বছর এই ফেসিস্ট হাসিনাকে যারা ফেসিস্ট বানিয়েছে, যেই লোকগুলো, তারাই কিন্তু এই গণমাধ্যমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই জায়গাটাতে আমাদের অনেক ধরনের কাজ করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ জুবাইর ভাই আপনাকে। আপনি বাংলাদেশের গণমাধ্যমের যেই সংকটগুলো আপনার কাছে মনে হচ্ছে, এটি আসলেই এই ইন্ডাস্ট্রি সংকট, এবং আশা করছি আপনার উদ্যোগ যেটি আপনারা করেছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিল, এই উদ্যোগটা আপনারা নেবেন এবং আশা করছি আপনার মাধ্যমে অনেক সুফল আমরা পাবো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা যদি একটু অন্যদিকে যেতে চাই, আপনি তো ভালো ফিল্ম মেক করেছেন, আমরা জানি, দর্শকরা জানে কিনা যে আমাদের টিভি ওয়ানের মাধ্যমে আমরা জুবায়ের ভাইয়ের বানানো এই টেলিভিশনের ছবিটি আমরা অনেকবারই দেখিয়েছি। আমি যদি ভুল না করে থাকি, দ্য ফ্লোটিং ম্যান, এটি। সো ছবি নিয়ে বা ফিল্ম নিয়ে আপনার কি পরিকল্পনা আছে, বানাবেন কিনা, বা কি ফিউচার আপনার কোনো চিন্তা আছে কিনা আমরা একটু জানতে চাই। জি, ধন্যবাদ। ফিল্ম তো আমার আসলে হচ্ছে নেশা বলতে পারেন, মানে যদিও পেশাটা টেলিভিশন কিন্তু নেশাটা কিন্তু ফিল্ম। তো ফিল্মের জায়গাটা থেকে আমি বলি যে ফিল্ম তো বানাবোই, এটা তাতে কোনো সন্দেহ নাই, এবং খুব শীঘ্রই আমি হয়তো একটা ফিল্ম ধরবো, সেটা অলমোস্ট রেডি করেছি। আর যেটি হচ্ছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও আবার সেমভাবে আমাদের সবার অনেক কাজ করতে হবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আপনি দেখুন 1972 সালে, মানে স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশে 400-450 ছিল, থিয়েটার ছিল, সিনেমা হল যেটাকে আমরা বলি। সেইটা বেড়ে 90-এর দশকে কিন্তু 1200-1300 সিনেমা হল হয়ে গেল বাংলাদেশে, এবং ইন্ডাস্ট্রি কিন্তু বড় হতে লাগলো, এবং একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হওয়া শুরু হলো। হঠাৎ করে এই ইন্ডাস্ট্রিটাকে কিন্তু ধ্বংস করার চেষ্টা হলো। আমরা দেখলাম যে সেটার ভিতরে এক ধরনের অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হলো, যেভাবে এখন রাজনীতিতে অশ্লীল বাক্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে কিন্তু চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হলো, এবং চলচ্চিত্র আস্তে আস্তে ধ্বংস হতে হতে এখন বাংলাদেশে আপনি যদি বলেন, বাংলাদেশে 100-150 সিনেমা হল নাই। তো সুতরাং এই জায়গাতে আপনি প্রফেশনালি সিনেমা, কারণ সিনেমা হচ্ছে এমন একটা শিল্প পৃথিবীতে, সারা পৃথিবীতে সিনেমা হচ্ছে একমাত্র শিল্প যেই শিল্পটা তৈরি হয়েছিল টাকার জন্যে, মানে টাকা তৈরি করার জন্যে। তো সুতরাং এখানে টাকা ছাড়া যেমন এটা কাজ করা যায় না এই শিল্পে, আবার টাকা আর্নিংও করতে হয়, কারণ এটা এত বেশি টাকা লাগে এই শিল্পের কাজ করতে। সুতরাং এখানে যারা প্রডিউসার, যারা টাকা লগ্নি করবেন, তারা চায় যে কিছুটা লাভ যেন হয়। তো লাভ হতে গেলে সেই জায়গাতে একটা ইন্ডাস্ট্রিটাকে আসলে ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড় করাতে হবে। এবং আমি মনে করি যে আমি ফিল্ম তো বানাবোই, পাশাপাশি ইন্ডাস্ট্রিটার জন্য ইন্ডাস্ট্রি আকারে দাঁড়ায়, এবং সেটার চেষ্টা অবশ্যই আমরা করব। অনেক ধন্যবাদ জুবায়ের ভাই। সর্বশেষ একটি ব্যক্তিগত প্রশ্ন করেই আমি প্রোগ্রামটি শেষ করব, সেটি হলো আপনি সময় টেলিভিশনের সিইও হিসেবে হয়েছেন। আমরা পত্রপত্রিকায় দেখেছি সময় টেলিভিশনের একটা অস্থিরতা আছে, ম্যানেজমেন্ট এবং পাল্টাপাল্টি একটা অনুযোগ আছে। এইটি যদি আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটু ক্লিয়ার করে দেন, কি হচ্ছে এটা সময় টিভিতে? না, সময় টিভি নিয়ে আসলে আমি একটা কথা বলি যে সময় টিভি আপনারা জানেন যে 5ই আগস্টের আগে সময় টিভির ভূমিকা কী ছিল। জি, সময় টিভির এমন ভূমিকা ছিল যে সময় টিভির যারা সাংবাদিক তারা রাস্তায় বেরোতে পারত না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে রাস্তায় তারা বেরোতে পারতো না, যে কোনো মুহূর্তে মানুষ মারতে পারে,
যে এইরকম পরিস্থিতি তারা তৈরি করেছিল। আপনি জানেন সময় টিভিতে তৎকালীন সময় ম্যানেজমেন্টে যারা ছিল তারা এমন কোনো মিসইনফরমেশন ডিসইনফরমেশন নাই তারা করে নাই। বিএনপি না, বিরোধী যে কোনো দল মতকে তারা তাদের এই হাতিয়ারের মাধ্যমে, এই সময় টিভির মাধ্যমে কিন্তু তারা নানান ধরনের অপতথ্য ছড়িয়েছে। এবং এই টেলিভিশনটাকে আসলে সরকারের একদম মুখপাত্র বলা যাবে না, আরও যদি বেশি কিছু থাকে সেটা তারা তৈরি করেছিল। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আপনি জানেন যে 24-এ যে গণ অভ্যুত্থানটি হলো, এই অভ্যুত্থানের বিরুদ্ধে যে তারা কিন্তু নানান ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে। এবং প্রপাগান্ডা শুধু বিএনপির বিরুদ্ধে করে নেই, জিয়া পরিবারের বিরুদ্ধে করেছে। শুধু জিয়া পরিবারের মানে আমি বলতে খুব আমার খারাপ লাগে যে ধরেন জাইমা রহমান, আপনি জানেন যে তিনি ইংল্যান্ডে বড় হয়েছেন এবং তিনি ব্যারিস্টার, এবং তাকেও তারা ছাড়েনি এই ম্যানেজমেন্ট। তো সুতরাং আমি যখন সময় টিভির সিইও হলাম, তো আমার প্রথম যেটি ছিল যে যারা অপরাধী, তারা তো অপরাধী যারা তারা তাদের অপরাধের শাস্তি আইন যেভাবে বলবে সেভাবে করতে হবে। কিন্তু গণমাধ্যমের যে কাজ করার তাদের যে রাইটটা, তারা কিন্তু অনেক আগেই তাদের নৈতিক অধিকার হারিয়েছে, নৈতিকভাবে তারা অধিকার হারিয়েছে। তো সুতরাং সেই জায়গাটিতে একটি টেলিভিশনকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য যতটুকু চেষ্টা করা যায় আমি সেটাই করছি। কারণ একটা টেলিভিশন যদি আপনার প্রফেশনালের জন্য না থাকে, আপনাকে ওই যে যেটা আমি আগেই বলেছি যে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার মতো সাহস যদি আপনার না থাকে, তাহলে তো আপনার এই পেশায় থাকাটাই আসলে ঠিক না। এই পেশার কাজটা কি, যে কতগুলো যে ফান্ডামেন্টাল যে ইথিক্স থাকবে, এই ইথিক্সে তো আপনার থাকতে হবে। তো আমি যেটা হচ্ছে যে সময় টিভিতে আমি দেখলাম যে সেই জায়গাটাতে এখন পর্যন্ত ব্যাপক পরিমাণ কর্মী আছেন যারা কিন্তু সেই 5ই আগস্টের আগে এই ধরনের নেগেটিভ তৈরি করার কারিগর তারা ছিলেন। এবং আপনি জানেন যে তখন আওয়ামী লীগের একটি সংগঠন ছিল সিআরআই, যেটা গবেষণামূলক প্রতিষ্ঠান, এবং এই সিআরআইয়ের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে তারা এই কাজগুলো করেছে। তো সুতরাং সেই জায়গাতে অবভিয়াসলি যারা আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে থাকবে, যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে থাকবে, যারা আমাদের ভাষা আন্দোলনের বিপক্ষে থাকবে, যারা আমাদের 24-এর বিপক্ষে থাকবে, আমি তো তাদের বিপক্ষে থাকবই অফকোর্স। সুতরাং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমি যেহেতু বাংলাদেশকে ওন করি, সুতরাং আমি মনে করি যে এই জায়গাগুলো গণমাধ্যমের যে কথাটি আমি বলেছি, যে গণমাধ্যমের যে প্রকৃত কাজ, এই কাজটি যেন গণমাধ্যমে আবার ফিরে আসে সেই চেষ্টাটা করা, এবং সেটা আমি শুরু করেছি সময় থেকে। অনেক অনেক ধন্যবাদ জুবায়ের ভাই। আপনার যেই অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা একটি সুন্দর গণমাধ্যম বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একটা পর্যায়ে নিয়ে যাবার, এবং সেটি সরকারের সাথে যতটুকু সম্ভব সংবাদ মাধ্যমের অধিকার, প্রোটেকশন, নিয়ম এগুলোকে নিয়ে আসার যতটুকু চেষ্টা করবেন, সেই প্রত্যাশা আমরা করছি এবং সেইটুকু দাবিও করছি আপনার কাছে, সেটি আপনি করবেন এটি আমরা প্রত্যাশা করছি। আমরা অনুষ্ঠানটি শেষ করব, যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান আপনাকে বলতে পারেন। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমি আসলে আপনাদেরই মানুষ, এই লন্ডন প্রবাসী, দীর্ঘ 24 বছর ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। অনেক ধন্যবাদ। সময় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছেন আমাদের আগামীর বাংলাদেশ। আজকের অতিথি ছিলেন সময় টেলিভিশনের সিইও জুবায়ের বাবু। দেখা হবে আগামী সপ্তাহের অন্য কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, TV1 দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।